দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। শুরু করছি আরো বারো ভাস্বতীর সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, বারাণসীবাসীর আশীর্বাদ নিয়ে তৃতীয়বারের জন্য লোকসভা ভোটের মনোনয়ন পেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সকালেই গঙ্গা পুজো করেন তিনি একেবারেই ভাস্বতী, এবং তারপরেই কালভৈরব মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা দেখছেন সেই ছবি। भारत की एकता और अखंडता अक्षुण्ण रखूंगा। আপনারা দেখছেন সেই ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মনোনয়ন পেশ করেন। এর আগেই আপনাদের সামনে যে ছবি আমরা তুলে ধরেছি, যে প্রথমেই গঙ্গা পুজো করেন তিনি, তারপরেই কালভৈরব মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তারপরে এখন মনোনয়নপত্র জমা দেন তিনি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং মনোনয়ন জমা দেওয়ার পরেই আজ বর্ণাঢ্য শোভাযাত্রাও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেখানেই উপস্থিত থাকবেন, যেমনটা জানা গিয়েছে, যে বিভিন্ন রাজ্যের, বিভিন্ন বিজেপি শাসিত যে রাজ্যগুলি রয়েছে তার 12 জন মুখ্যমন্ত্রী, এবং একই সঙ্গে উপস্থিত থাকবেন সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় 20 জন কেন্দ্রীয় মন্ত্রী, এমনটাই জানা গেছে বিজেপি সূত্রে। এখন আপাতত আপনারা যে ছবি দেখছেন, মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদমই। এবং আপনাদের সামনে যে ছবি সরাসরি তুলে ধরছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারাণসী যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্র থেকে এবারের প্রার্থী, এবং এই বারাণসী লোকসভা কেন্দ্র থেকে 2014 লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, এবং তারপর তিনি প্রথমবার সংসদে পা রাখেন, এবং তারপর 2019 লোকসভা নির্বাচন জয়ের ব্যবধান আরও বাড়িয়েছিলেন, এবং এবারে 2024 লোকসভা নির্বাচনে বারাণসী থেকেই প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা দেখলেন সেই ছবি। মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী, এবং মনোনয়ন জমা দেওয়ার পর বর্ণাঢ্য শোভাযাত্রা রয়েছে তার। 6 কিলোমিটার বর্ণাঢ্য রোড শো এর কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদীর। लोकसभा में स्थान पाने के लिए अभ्यर्थी के रूप में नाम निर्देशित हुआ। ईश्वर की शपथ लेता हूं, सत्य निष्ठा से प्रतिज्ञा करता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा, और मैं भारत की एकता और अखंडता अक्षुण्ण रखूंगा। ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ নমিনেশন জমা দিলেন, যে ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরলাম, এবং 2014 তিনি এই বারাণসী কেন্দ্র থেকেই জিতেছিলেন এবং সংসদে প্রথম পা রেখেছিলেন। প্রত্যাশিতভাবে যেরকম একটা জাঁকজমক করে মনোনয়ন জমা দেওয়ার ব্যাপারটা, সেটা সারছেন নরেন্দ্র মোদী। তিনি সিটিং প্রাইম মিনিস্টার, তিনি এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী, এবং যথারীতি হিন্দুত্বের হাওয়া তোলবার মরিয়া প্রচেষ্টায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও সাধু সন্তদের পাশে নিয়ে, এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, যিনি নিজেও একটি মঠের সাধু, তাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন। প্রথম আসনেই নরেন্দ্র মোদীর পাশে এবং চারদিকে এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা থাকলেন। এর আগে আজকে সকাল থেকে তিনি নানা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এবং সমস্ত পরিকল্পনাটা এমনভাবেই করা হয়েছে যাতে দেশের হিন্দু ধর্মাবলম্বী ভোটারদের কাছে বার্তা পাঠানো যায়, এবং বিজেপির ভাষায় যাতে বলা হয় হিন্দু হৃদয় সম্রাট, সেই বার্তা যাতে পাঠানো যায়, সেভাবেই সমস্ত ঘটনাটা সাজানো হয়েছে। এর আগে বেশ কয়েকজন প্রধানমন্ত্রী এ দেশ দেখেছে। জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই থেকে শুরু করে একেবারে আধুনিক সময়ে মনমোহন সিং পর্যন্ত, তাদের কাউকেই নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানটাকে এইরকম জাঁকজমকপূর্ণ, যেন একটা টিভি স্ক্রিনের একটা মেটেরিয়াল তৈরি করা হচ্ছে, এইভাবে তাদেরকে
করতে দেখা যায়নি, যখন থেকে টিভি এসেছে তখন থেকেও দেখা যায়নি। কিন্তু এটা আমরা দেখছি এবং বুঝতেই পারা যাচ্ছে যে যে নির্বাচন 4 দফা হয়েছে তাতে প্রত্যাশার তুলনায় প্রাপ্তি কম হবে বলেই হিন্দুত্ববাদী শিবিরে বার্তা পৌঁছচ্ছে। তাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে বলে অনেকে পর্যবেক্ষণ করছেন। এই পরিস্থিতিতে বাকি যে 3টে দফার ভোট রয়েছে সেখানে আরো সাম্প্রদায়িক আবেদন, আরো মেরুকরণ, আরো উত্তেজনা জাগিয়ে তোলা, সাম্প্রদায়িক উত্তেজনা, ধর্মীয় উত্তেজনা জাগিয়ে তোলা, সেটাই যে বিজেপির রণনীতি সেটা স্পষ্ট এবং পরিষ্কারভাবে আজকে সামনে এলো। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার বারাণসী কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার ঘটনা। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখি যে ছবি আপনারা দেখছেন ইতিমধ্যেই আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বারাণসী কেন্দ্র যে রয়েছে সেখান থেকে প্রার্থী হয়েছেন তিনি এবারও, এবং এই নিয়ে তৃতীয়বারের জন্য প্রার্থী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেই মতোই যেমন পূর্ব নির্ধারিত সূচি ছিল, বিজেপি সূত্রে যেমনটা জানা গিয়েছিল যে প্রথমেই গঙ্গা পুজো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা সেই 3টে ছবি কিন্তু দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। প্রথমেই তিনি গঙ্গা পুজো করেন আজ সকালে এবং তার পরবর্তীতে কাল ভৈরব মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, এবং সেই কাল ভৈরব মন্দিরে পুজো দেওয়ার পরই তিনি মনোনয়ন পেশ করেন। সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। এবং শুধুমাত্র এই মনোনয়ন পেশই নয়, এরপরে কিন্তু একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই রোড শোয়ে উপস্থিত থাকবেন একাধিক বিজেপি নেতৃত্বরা এবং পাশাপাশি উপস্থিত থাকবেন যোগী আদিত্যনাথ, এমনটাই জানা গেছে। মনোনয়ন জমা দেওয়ার পর 6 কিলোমিটার বর্ণাঢ্য রোড শো এর কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। আর এই মেগা ইভেন্টের তত্ত্বাবধানে শনিবার শহর পরিদর্শন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর আগে সোমবার বারাণসীতে মেগা রোড শো করেছেন প্রধানমন্ত্রী, এবং বারাণসীর অলিগলি থেকে রাজপথ জনসমুদ্রে ভাসে। 3টি ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দশাশ্বমেধ ঘাটে আজ গঙ্গা পুজো করেন সকালেই প্রধানমন্ত্রী, এবং পাশাপাশি কালভৈরব মন্দিরে পুজো দিলেন। আজ মনোনয়ন পেশ যেহেতু ছিল তার, এবং এই মুহূর্তে তিনি মনোনয়ন পেশ করেন বেশ কিছুক্ষণ আগে, এবং তারপর তার মেগা ইভেন্টও রয়েছে এবং সেখানে কেন্দ্রীয় নেতৃত্বরা উপস্থিত থাকবেন। একদমই ভাষ্যতে, এবং শুধুমাত্র এইবারই নয়, এর আগেও যতবার, অর্থাৎ তুমি যেমনটা বলছিলে যে 2014, 2019 কোনোবারই কিন্তু বারাণসীবাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কিন্তু ফিরিয়ে দেননি, এবং এবারও বারাণসীবাসীর আশীর্বাদ চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই মতোই এবারও কিন্তু কাল ভৈরব মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্যই এর পরবর্তীতে যে মেগা ইভেন্ট রয়েছে, যে মেগা রোড শো রয়েছে, সেদিকেও আমাদের নজর থাকবে। ভাষাতে এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, শুনশান সন্দেশখালীর কাঠপোল এলাকায় বন্ধ দোকানপাট, চলছে পুলিশের টহল। সোমবারই 4 জন বিজেপি কর্মী গ্রেপ্তার, প্রতিবাদী বিক্ষোভ দেখানো হয়। একদমই তাই, এবং আটক করা হয় 3 জন মহিলাকে। রাতেই 3 মহিলাকে ছেড়ে দেয় পুলিশ। লাঠি নিয়ে রাত জাগলেন মহিলারা। আমরা দেখেছিলাম সন্দেশখালী বারবার উত্তপ্ত হয়েছে, এবং যে ভাইরাল ভিডিও সামনে এসেছে সেই ভাইরাল ভিডিও নিয়ে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা রীতিমতো সন্দেশখালী থানার সামনে বিক্ষোভও দেখিয়েছিলেন, এবং এলাকার যিনি বিধায়ক অর্থাৎ সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তাকেও কিন্তু ঘেরাও করেছিলেন গ্রামবাসীরা। আর প্রতিবাদ বিক্ষোভ, যেখানে আটক করা হয় 3 মহিলাকে, যদিও রাতেই 3 মহিলাকে ছেড়ে দেয় পুলিশ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সন্দেশখালী থেকে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, মূলত এখন এই মুহূর্তে সন্দেশখালীর সামগ্রিক চিত্রটা ঠিক কি রয়েছে? দেখো, গতকালকে ওই যে বিশেষ করে বিজেপি নেত্রী গীতা বর সহ 4 জনের গ্রেপ্তারের প্রতিবাদে দিনভর অর্থাৎ নির্বাচনের দিনে কিন্তু তারা বিক্ষোভ প্রতিবাদ জানিয়েছে। তারপরে রাতের অন্ধকারে পুলিশ তাদেরকে রীতিমতো বিক্ষোভ তুলে দেয়। 3 জনকে আটক করলে আজকে গতকালকে রাত্রেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আজকে সকাল থেকে যে কাঠপোল এলাকায় সেখানে অঘোষিত একটি বন্ধের চেহারা নিয়েছে, এবং সেখানে পুলিশ পিকেট রয়েছে, পুলিশি টহল রয়েছে, শুনশান চেহারা, একদম পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কিন্তু ঠিক উল্টো দিকে বেরমুজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে বাগদিপাড়া মোড়ে, সেখানে বিরোধী দলনেতা বিশেষ করে তার
পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে সেখানকার মহিলাদের যেটা অভিযোগ, যেটা হচ্ছে তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে কিন্তু ইতিমধ্যে সেই পোস্টার ছিঁড়েছে। এর প্রতিবাদে তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের দাবি যারা এই ঘটনা ঘটেছে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে তারা বিক্ষোভ শুরু করেছেন এবং পুলিশ প্রশাসনের ঘটনাস্থলে গিয়েছেন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। ইতিমধ্যে তুমি জানো গতকালকের পর আজকে যেটা রাত্রির থেকে যেটা এখানকার মহিলাদের দাবি যে রাত পাহারায় বসেছে, অর্থাৎ সেখানকার মহিলারা বিশেষ করে লাঠি নিয়ে এবং হেরিকেন নিয়ে রাত পাহারা বসেছে যে রাতের অন্ধকারে কোনো দুষ্কৃতীরা যাতে না আসতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে কখনো বিজেপি নেত্রী সহ 4 জন যে নেতা গ্রেপ্তার হয়েছে, বিশেষ করে তাদের যেভাবে পরিকল্পিত তাদের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক ধারায় পুলিশ ইতিমধ্যে 10 দিনের পুলিশ হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে যেভাবে প্রকাশ্যে দেখা গেছে তৃণমূল নেতাদের ঘর থেকে বের করে এনে তাদের মারধর, এলোপাতাড়ি মাটিতে ফেলে লাথি মেরে তাকে সরিয়ে দেওয়া, পাশাপাশি বেশ কয়েকজন আহত হয় তৃণমূল কর্মী। তারপরে গতকালকের পরে এই ঘটনার পর আজকে সকাল থেকে যে ছবিটা, অর্থাৎ এইমাত্র যে ঘটনা, যেটা হচ্ছে ইতিমধ্যে বাগদিপাড়া মোড়ে যে বিরোধী দলনেতা বিশেষ করে সেই জায়গায় তার পোস্টার ছিঁড়েছে, সেই পোস্টার ছিঁড়ে নিয়ে রীতিমতো কিন্তু সেই জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেছে। সব মিলে সন্দেশখালী নির্বাচন যত এগিয়ে আসছে তত সন্দেশখালী যেমন একদিকে ভিডিও ভাইরাল, একের পর এক গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল থেকে সব সামগ্রিক পরিস্থিতি কিন্তু একের পর নতুন করে উত্তেজনা শুরু হয়েছে সন্দেশখালীতে। একদমই সঞ্জিত, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আবারও কিন্তু এই লোকসভা নির্বাচনের আবহে সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছে। বারে বারে সন্দেশখালীর নাম শিরোনামে আসছে। ধন্যবাদ তোমাকে আপাতত সঞ্জিত। আমাদের সঙ্গে সরাসরি সন্দেশখালী থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো সন্দেশখালীতে যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে, উত্তেজনা ছড়িয়েছে, শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়া নিয়ে উত্তেজনা। সন্দেশখালীর বাগদিপাড়ায় বিক্ষোভ, বিজেপির কর্মী সমর্থকদের পোস্টার ছেঁড়ার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদমই ভাষ্যতে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নির্বাচনী আবহে কিন্তু সন্দেশখালীর যে বিষয়, অর্থাৎ সন্দেশখালী যে নাম তা কিন্তু বারংবার খবরের শিরোনামে আসছে। এবং এবার যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়া নিয়ে ফের সন্দেশখালীতে উত্তেজনা ছড়িয়েছে। সন্দেশখালীর বাগদিপাড়ায় বিক্ষোভ, বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ, পোস্টার ছেঁড়ার অভিযোগ, যদিও সেই অভিযোগ অস্বীকার তৃণমূলের। হ্যালো সন্দেশখালীর ভাইরাল ভিডিও পোস্ট তৃণমূলের, রেখা পাত্র ও রেখা শর্মাকে আক্রমণ তৃণমূলের। একেবারে ভাষ্যতে এবং যেমন ভাবে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, রেখা শর্মার কারসাজি, রেখা পাত্রর চিত্রনাট্য, দুজনের কীর্তি সকলের কাছে ফাঁস হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। দুজনের বক্তব্য ও সন্দেশখালীর মহিলাদের বক্তব্য পোস্ট করা হয়েছে। তৃণমূলের যে পোস্ট করা ভিডিও এবং সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট, তৃণমূলের দুজনের কীর্তি সকলের কাছে ফাঁস হয়ে গিয়েছে। রেখা শর্মার কারসাজি এবং সেই ছবি যেরকম আপনাদের সামনে তুলে ধরছি, তৃণমূল কংগ্রেসের পোস্ট করা ভিডিও। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, আপনারা সেই 2 ভিডিওই কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে মূলত এই বিষয়ে? এবার তৃণমূল কংগ্রেস তারা ঠিক কি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বারবার প্রচার করা হচ্ছিল যে সন্দেশখালীতে যে রাজনৈতিক ইস্যুটি তৈরি করার চেষ্টা করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সেটা একেবারে পরিকল্পিত এবং সেখানে রেখা শর্মা কিন্তু পুরো ঘটনার পিছনে রয়েছেন। সেই মতোই কিন্তু তৃণমূল কংগ্রেস বলছেন দুজনের কীর্তি কিন্তু সকলের কাছে ফাঁস হয়ে গেছে। কিভাবে পরিকল্পিতভাবে একটি সংগঠিত একটা সন্দেশখালীর মতো ইস্যুকে তৈরি করা হয়েছিল তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস আজকে টুইট করেছেন। সেখানে যেমন রেখা পাত্র এবং রেখা শর্মা, রেখা পাত্র তিনি ভারতীয় জনতা পার্টির বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী, অন্যদিকে রেখা শর্মা তিনি চেয়ারপারসন রয়েছেন মহিলা কমিশনের। এই দুজনের যে পরিকল্পিত ইস্যু ছিল এই সন্দেশখালী, তা কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস যে টুইট প্রকাশ করেছেন সেখানে পরিষ্কার। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও তারা কিন্তু নির্বাচন কমিশনের দিল্লিতে আজকে যে সদর দপ্তর রয়েছে সেখানে যাবেন এবং গঙ্গাধর কয়ালের যে অডিও তারা প্রকাশ করেছেন সেখানে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে একটা পরিকল্পিত ভাবে সন্দেশখালী ইস্যুকে তৈরি করা হয়েছিল। সেখানে কিন্তু তারা দুজনকেই দায়ী করছেন, রেখা শর্মা এবং রেখা পাত্র,
এই দুজনকেই তারা দায়ী করছেন। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু আরো বেশ কিছু বিস্ফোরক তথ্য তাদের কাছে আছে, সেগুলো কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই তারা সামনে আনবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে দেবজ্যোতি যে 1 জুন যে 7ম দফায় ভোট রয়েছে বসিরহাট কেন্দ্রে, তার আগে কিন্তু সন্দেশখালী বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত। ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। আমরা কথা বললাম, আমাদের সঙ্গে বিশেষ প্রতিনিধি ছিলেন দেবজ্যোতি ঘোষ ফোন লাইনে। संदेशखाली में जो अत्याचार हो रहा है माँ बहन के साथ, सब माँ बहन के साथ हम लड़ेंगे, लड़ाई आगे जाएगा। লেখাপত্র এসে আমাকে বলছে তুমি এইটা করেছো কি ঠিক, সেই শ্লীলতাহানির কেসটা আমার সঙ্গে হয়নি, তার জন্য আমি ওই কেসটা আমি তুলে নিতে চাইছি। আমি আমার লড়াই আমি লড়ে যাব, আর আমি আমার মা বোনেদের লড়াই আমি তাদের ঘরে ঘরে লড়াই পৌঁছে দেবো। এটাকে দেওয়া হয়েছিল, কখনো প্রার্থী উল্লেখ দেওয়া হয়েছিল এবং ও বলেছিল আমার একজন আছে, তাও দেওয়া হয়েছে। संदेशखाली में बहुत डिस्टर्बिंग न्यूज आ रही है। কথা মেয়েরা রেপ তো হয়নি, তাদেরকে আমরা প্রথম সুরেন্দ্রটার কথাতেই তাদের সুরেন্দ্রটা বলে, इसलिए मैं जा रही हूँ, मेरी बात हो चुकी है विक्टिम से। মানে থানার মধ্যে দিল্লির থেকে যে কমিশনার এসেছিল রেখা শর্মা, আমাদের গ্রামের মেয়ে মাম্পি, ও ডেকে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওই দিন যে ওখানে অপারেশন করলে তোমার অভিযোগ যেটা আছে সেটা বললে তোমাদের একটা টাকা পাও। बहुत ज्यादा ज्यादती हुई है महिलाओं पर। মহিলা কমিশন এসেছিল থানায় না, রেখা শর্মা সেদিন এসেছিল যে কার কার অভিযোগ আছে বলতে হবে, সাদা কাগজ একটা দিল, সাদা কাগজে ব্ল্যাঙ্ক কাগজ দিল, ব্ল্যাঙ্ক কাগজে সই করতে হবে, নিয়ে ওরা নিজেদের মতো কেস সাজিয়ে কেস ফাইল করে দিয়েছে। नहीं अभी मैं कुछ नहीं बताऊंगी और क्वेश्चन नहीं करेंगी, आप प्लीज हटिए। আপনাদের শোনালাম তৃণমূল কংগ্রেসের যে পোস্ট করা ভিডিও, দ্য লাইজ দ্য ট্রুথ, কোনটা মিথ্যে এবং কোনটা সত্যি, যেটা তৃণমূলের তরফে তুলে ধরা হয়েছে এই দুই ভিডিওর মাধ্যমে, এবং যেখানে তৃণমূল কংগ্রেস রেখা পাত্র অর্থাৎ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মাকেও আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র, তাকেও আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস, এবং সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। রাজ্য রাজনীতি, সেই সমস্ত বিষয় কিন্তু এখানে উল্লেখ করা হবে। আগামী ভাস্বতী এবং শুধুমাত্র তাই নয়, দিল্লির নির্বাচন সদনে নালিশ জানাবে প্রতিনিধি দল তৃণমূলের, এমনটাই জানা যাচ্ছে। কল্লোল মণ্ডল প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কল্লোল, এই ডেপুটেশনে মূলত তৃণমূলের তরফে কি কি অভিযোগ করা হবে, কি কি বিষয় উল্লেখ করা হবে? দেখো, ভোট চলাকালীন বা ভোটের আগে সন্দেশখালী ঘটনা নিয়ে উত্তপ্ত হয়েছে সারা রাজ্য। সারা রাজ্য কেন, দেশের বাইরেও কিন্তু এই ঘটনা অনেকের উদ্বেগ প্রকাশ করেছেন, উদ্বিগ্ন হয়েছেন বিভিন্ন মহল বা বিভিন্ন সংস্থা। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, তারা কিন্তু বিভিন্ন সভাস্থলে বলতে শোনা গেছে যে সন্দেশখালী চক্রান্ত চলছে, এটা বিজেপির চক্রান্ত, বিভিন্ন রকমের কথা সন্দেশখালী নিয়ে উঠেছে। এবং সম্প্রতি যত এগিয়ে আসছে সন্দেশখালী ভোটের উপর নির্ভর করে কিন্তু সন্দেশখালী আরো উত্তপ্ত হয়ে উঠছে, সেখানে নানা রকম অস্ত্র উদ্ধার হচ্ছে। এবং জাতীয় মহিলা কমিশন যেখানে এসেছিলেন এবং মহিলারা ওখানে, গ্রামের মহিলারা পরে বিপক্ষে দাঁড়িয়েছে, অর্থাৎ তাদেরকে ভুল বোঝানো হয়েছে, তাদেরকে সম্ভ্রম নষ্ট করা হচ্ছে বা টাকার বিনিময়ে, এই ধরনের কথা অভিযোগ নানানভাবে নানা মহল থেকে উঠছেন। সেই সব অভিযোগগুলো একত্রে মালা গেঁথে কিন্তু আজকে জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাচ্ছেন সাগরিকা ঘোষ এবং শকেত দুপুলে। এবং এই দুজন তারা নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে দেখা করতে চান এবং সেই সময়ও দিয়েছেন বিকেল 2টোর সময়, অর্থাৎ আজকে 2টোর সময় সন্দেশখালী সহ রাজ্য জুড়ে ভোটের কে কেমন ভাবে হুমকি, কার কি হয়েছে না হয়েছে, সমস্ত বিস্তারিত তথ্যগুলো প্রমাণ সহ আজকের মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমারের কাছে জমা দিতে চলেছেন দুপুর 2টোর সময়। ধন্যবাদ কল্লোল। আর এবার যে খবরে নজর রাখবো স্বর্ণালী, মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে পূর্ব মেদিনীপুর জঙ্গলমহল, 6ষ্ঠ দফার ভোট রয়েছে সেখানে, আর তার এই জন্যই টানা প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে ভাস্বতী এবং কাঁথি, খড়গপুর, মেদিনীপুরে রোড শো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 16 থেকে 20 মে টানা প্রচারে থাকবেন তিনি। পূর্ব মেদিনীপুর, এগরা, হলদিয়ায় জনসভাও করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া ও পুরুলিয়াতে রোড শো করবেন মমতা। 5 দিনে 12টারও বেশি রোড শো ও জনসভা করবেন তিনি। 6ষ্ঠ দফার ভোটের যে নির্বাচন
নির্বাচনী প্রচার তা শুরু করবেন মুখ্যমন্ত্রী। তবে পূর্ব মেদিনীপুর ও জঙ্গলমহল নজরে রয়েছে তৃণমূল সুপ্রিমোর। একদমই ভাষ্যতে যেমনটা জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সূত্রে 16 থেকে 20 মে টানা প্রচারে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পূর্ব মেদিনীপুর, এগরা, হলদিয়ায় জনসভা করবেন তিনি। বাঁকুড়া ও পুরুলিয়াতে রোড শো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5 দিনে 12টারও বেশি রোড শো ও জনসভা করবেন তিনি। এবার নজরে পূর্ব মেদিনীপুরের এগরা, হলদিয়া, পাশাপাশি বাঁকুড়া ও পুরুলিয়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টানা প্রচার সারবেন। 16 থেকে 20 মে পর্যন্ত একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূলে। একদমই মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে পূর্ব মেদিনীপুর এবং জঙ্গলমহল এবার 6ষ্ঠ দফা ভোটের আগে টানা প্রচার করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি এর আগে প্রতিটি দফার বিভিন্ন যে কেন্দ্র, বিভিন্ন যে লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে সেই কেন্দ্রগুলিতে কিন্তু গুরুত্বপূর্ণভাবে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারে বারে সেই কেন্দ্রগুলিতে ছুটে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, তারা সেখানে প্রচার সেরেছেন এবং এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে পূর্ব মেদিনীপুর এবং জঙ্গলমহল 6ষ্ঠ দফা ভোটের আগে টানা প্রচার করবেন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরে এলাম বিরতির পর। আর চতুর্থ দফার নির্বাচন মিটতেই কাজল শেখের নেতৃত্বে বিজয় মিছিল, উড়ল সবুজ আবির। বীরভূমে কিন্তু এই ছবি ধরা পড়ল। একেবারেই ভাষ্যতে এবং বোঝাই যাচ্ছে তৃণমূলের অকাল বসন্ত পালন জেলা পরিষদের সভাধিপতির গ্রাম নানুরের পাপুরিতে হাজার হাজার তৃণমূল কর্মীরা হাঁটলেন সেই বিজয় মিছিল। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই কেন্দ্রটি যথেষ্টই গুরুত্বপূর্ণ আমরা দেখেছি আমাদের রাজ্য রাজনীতিতে এবং সেই মতোই কিন্তু এবার কাজল শেখের নেতৃত্বে বিজয় মিছিল করা হলো। চতুর্থ দফার নির্বাচন সবে মিটেছে এবং তার পরবর্তীতেই আমরা দেখছি কাজল শেখের নেতৃত্বে এই বিজয় মিছিল। সেই বিজয় মিছিল ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি। চতুর্থ দফার নির্বাচন মিটেছে সোমবার বীরভূমে 2টি লোকসভা কেন্দ্রে। এর ফলাফল হচ্ছে 4ঠা জুন। কিন্তু তার আগেই বিজয় মিছিল বীরভূমের নানুরের পাপুরি গ্রামে। নেতৃত্বে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, জেলা তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য। মানুষের উচ্ছ্বাস, মানুষ লাইন ধরে ভোট দিচ্ছে, নিজে ভোট নিজে দিয়েছে। বাংলার উন্নয়নের ছাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দিয়েছে। এর জন্য মানুষের আবেগ, একটা উচ্ছ্বাস, তার প্রতিফলন এটা। আপনি দেখছি সবুজে একদম পুরো সবুজ হয়ে গেছেন। সারা বাংলার ঘাসের ওপর চূড়া ফুল ফুটেছে, সব ওপর সবুজ আবিরের উচ্ছ্বাসে দেখাটাই স্বাভাবিক। কেন্দ্র সরকার যে বাংলাকে অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, মানুষ তার বিপক্ষে রায় দিয়েছে। 100 দিনের কাজে টাকা দেয়নি, ক্ষেত মজুরদের টাকা দেয়নি, বাংলা পাওয়ার জন্য টাকা দেয়নি কেন্দ্র সরকার। বছরে 2 কোটি বেকার সমস্যার সমাধান করে বলেছিল, কেন্দ্র সরকার করেনি। সর্বতই তার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। 2টো সিটে কি জিতে গেলেন? বাংলার 42টা ডেলিগেশন তৃণমূল কংগ্রেস পাবে, বীরভূমে 2টো আসন আমরা অলরেডি জয়যুক্ত হয়ে গেছে। একেবারে কাজল শেখ নিজের হাতে মিষ্টি বিতরণ করছে তার দলীয় কর্মীদের। তিনি বলছেন বোলপুর লোকসভা কেন্দ্রে 3 লক্ষ ব্যবধানে অসিত মাল তৃণমূল প্রার্থী জিতবেন। অন্যদিকে শতাব্দী রায়ও মার্জিন বাড়বে গতবারের অর্থাৎ 19-এর ফলাফলের থেকে তার ডবল। এখন দেখার বিষয় 4ঠা জুন ইভিএম খুলতেই কি ফলাফল দেখায়, তার জন্য অপেক্ষা করতে হবে। বীরভূমের নানুরের পাপুরি গ্রাম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি। আর ভাষ্যতে এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের কি কোনো ষড়যন্ত্র ছিল আপনাকে আটকাবার? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, সামনে দিয়ে তো ঘুরে এলাম। কার্যত দিলীপ ঘোষ এমনটাই বলেছেন। পাশাপাশি তিনি বলেছেন নিজেদের কর্মীদের জন্যই শেষের বুথে গন্ডগোল, নাগালেই ভালো হতো, কর্মীরা ভুল পথে চালনা করছে। গতকাল স্বর্ণালী আমরা দেখেছিলাম যে মন্তেশ্বরে সেখানে দিলীপ ঘোষকে আটকানো হয় তার গাড়ি। তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসে। একদমই ভাষ্যতে এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এবার তিনি যেমনটা মন্তব্য করেছেন যে তার দলেরই কর্মীরা, কর্মী সমর্থকরা তারা রাজনীতি বোঝে না, নিজেদের কর্মীদের জন্যই শেষের বুথে গন্ডগোল হয়েছে, এমনই মন্তব্য করেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। চন্দন সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। চন্দন, দিলীপ ঘোষ ঠিক কি মন্তব্য করলেন, কি বললেন দিলীপ ঘোষ?
দেখো রোজগার মতন আজও কিন্তু ভোটের শেষ দিনের পরের দিন কিন্তু মর্নিং ওয়ার্কে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। তারপরেই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়। তারপরে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি বলেন যে গতকাল যে তুল্লাক গ্রামে, মন্তেশ্বরের তুল্লাক গ্রামে যে অশান্তি হয়েছিল, এবং তারপরে আমরা দেখলাম বর্ধমানের 1 নম্বর ব্লকের যে কপিবাগান আছে সেখানে যে গন্ডগোল হয়েছিল ভোট কেন্দ্রে, সেই গন্ডগোলটা হতো না যদি না বিজেপি ওই এলাকার কর্মীরা তাকে ভুল পথে চালিত করেছে বলেই এই গন্ডগোলটা হয়েছে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে বিজেপি কর্মীরা বর্ধমানে রয়েছেন, সেই বিজেপি কর্মীরা তাকে ভুল তথ্য দিয়েছে, যার ফলে ওখানে গেছেন, তাই অশান্তি ছড়িয়েছেন। তিনি যদি ওদের কথা না শুনতেন তাহলে এরকম ঘটনা ঘটতো না। এবং যে আঙুল তুলেছেন, যে অভিযোগের আঙুল, তারই দলের যে বর্ধমান জেলা সভাপতি আছে অভিজিৎ রায়, এবং বর্ধমানে যে সমস্ত বিজেপি নেতা রয়েছেন সেই নেতাদের দিকেই কিন্তু আঙুলটা তুলেছেন দিলীপ ঘোষ। অর্থাৎ কার্যত তিনি স্বীকার করে নিলেন কালকের যে অশান্তি, যা ঝামেলা হয়েছে সেটা তার দলের কর্মীদের জন্য এই গন্ডগোলটা বেঁধেছিল। ভাস্বতী, ধন্যবাদ চন্দন। তার পাশাপাশি আপনাদের শোনাবো দিলীপ ঘোষ এই প্রসঙ্গে ঠিক কি মন্তব্য করেছেন, শুনুন। ওরা কি আটকাবে, উপর দিয়ে হেঁটে গেলাম তো আমি ঘোরার দরকারই ছিল না আমার। এরা ভুল করে নিয়ে গেছে, ওখানে না গেলেই আমার ভোট বেশি হতো। ওই বুথটা শেষে যেটা গন্ডগোল না, ওরা নিজেরাই জানে না বুথটা কোথায় কী প্রবলেম। আমি জানলে তো যেতামই না। ডিস্টার্ব হলে আমাদের ভোট ডিস্টার্ব হয়। এরা রাজনীতি বোঝে না। ভোট ঠিক আছে, যেটা আমি চাইছিলাম সেটা ওদেরকে আমি ডিস্টার্ব করেছি, ভোট পাবলিক দিয়ে দিয়েছে। আপনাদের সামনে তুলে ধরলাম দিলীপ ঘোষের বক্তব্য, আর এই বক্তব্যের পাল্টা কৃষাণু মিত্র তৃণমূল মুখপাত্র তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। আপনাদের জানিয়ে রাখি, এবার কিন্তু আবারও দিলীপ ঘোষ তিনি যেমনটা মন্তব্য করেছেন, তৃণমূলের কি কোনো ষড়যন্ত্র ছিল আপনাকে আটকাবার, এবং সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তার পাল্টা মন্তব্য করেছেন তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। এই ভদ্রলোক, জানি না ভদ্রলোক বলা চলে কিনা, কিন্তু এই ব্যক্তি 2019 থেকে বাংলার মানুষকে রাজনৈতিকভাবে সন্ত্রস্ত করছে। মারবো, কাটবো, পুঁতে দেবো, বিধবা করে দেবো, বাড়িতে ধান পাঠাবো, অনাথ করে দেবো, এই হলো উনার রাজনীতিতে উত্থানের ভিত্তি। প্রথমবার নির্বাচনে লড়ে উনি বিধায়ক হয়েছেন, প্রথমবার নির্বাচনে লড়ে সাংসদ হয়েছেন, কিন্তু এখন উনি রাজনীতির মাটিটা বুঝতে শুরু করেছেন। এখন উনি বুঝে গেছেন যে এইবার বর্ধমান দুর্গাপুরে কোনো ঠাওর করার জায়গা হবে। তাই জন্যে নিজেকে সেই ব্লেম থেকে বাঁচাবার জন্য উনি এখন একদম সুবিধাবাদী নেতার মতো দোষটা পুরোপুরি কর্মীদের উপর দিচ্ছে। তো এইসব সুবিধাবাদী একদম দুর্মুখ রাজনৈতিক কর্মী এদেরকে যত এদের বিষয় কম আলোচনা করা যায়, আর বাংলার মাটি থেকে এইসব ব্যক্তি যত তাড়াতাড়ি বিদায় নেবে, বাংলার রাজনীতি অত তাড়াতাড়ি পরিষ্কার হবে। আর এবার যে খবরে নজর রাখবো, কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুপ মাঝির আত্মসমর্পণ করলেন তিনি আসানসোলের সিবিআই আদালতে। আগামী ভাষাতেই আমরা জানি, এবং যেমনটা জানা যাচ্ছে যে ব্যক্তিগত বন্ডে কিন্তু তার পরবর্তীতে জামিন পেয়েছেন অনুপ মাঝি, তার আইনজীবী যিনি, সেই আইনজীবী মারফত এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে এই কয়লা পাচার মামলায় কিন্তু অন্যতম মূল অভিযুক্ত এই অনুপ মাঝি, এবং সেই অনুপ মাঝি কিন্তু এবার আত্মসমর্পণ করলেন আসানসোল সিবিআই আদালতে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পেয়েছেন অনুপ মাঝি, তবে সুপ্রিম কোর্টের এও নির্দেশ আছে যে নিম্ন আদালতের সমস্ত নির্দেশ তাকে পালন করতে হবে, এবং সেই পরিপ্রেক্ষিতে আজ সিবিআই আদালতে তিনি আত্মসমর্পণ করেন। উৎপল পাথর রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। উৎপল, কি জানা যাচ্ছে, কোন কোন শর্তে জামিন দিল আদালত? আজ সকালে আসানসোল সিবিআই বিশেষ আদালতে যে কয়লার যে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা, তিনি আজকে আত্মসমর্পণ করেন, এবং বেশ কিছুক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করার পর যে সরকারি আইনজীবী রাকেশ কুমার তার বিরোধিতা করে, জামিনের বিরোধিতা করে, এবং যে অনুপ মাঝির যে আইনজীবী ছিলেন অভিজিৎ মুখার্জি, তিনি জানান সাংবাদিকের সামনে, তিনি জানান যে 10 লক্ষ টাকার বন্ডে তাকে জামিন দেওয়া হয়, এবং শর্ত রয়েছে যে তিনি গ্রামে বাড়িতে থাকবেন, এবং বিশেষ আদালতের অনুমতি ছাড়া তিনি বাইরে কোথাও যেতে পারবেন না। স্বর্ণালী, একদমই ধন্যবাদ উৎপল। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, কয়লা পাচার মামলায় যে মূল অভিযুক্ত অর্থাৎ অনুপ মাঝি ওরফে লালা, তিনি কিন্তু আজ আত্মসমর্পণ করেন আসানসোলের সিবিআই আদালতে, এবং সেখান থেকেই পরবর্তীতে ব্যক্তিগত বন্ডে জামিন পান অনুপ মাঝি, এবং সেই প্রেক্ষিতেই তার আইনজীবী তিনি কি বলেছেন শোনাবো আপনাদের।
পেয়েছি, আমরা মেনে এসে কোর্টের সামনে সারেন্ডার করেছি। কোর্টে আজকে ওনাকে ব্যক্তিগত জামিন, আমাদের সাবমিশন শোনার পরে ওনাকে ব্যক্তিগত জামিনে রিলিজ করেছেন। হ্যাঁ, করা হয়েছিল। ওনাকে শর্ত দেওয়া হয়েছে যে উনি ওনার গ্রামের বাড়ির অ্যাড্রেস ছেড়ে বেরোবেন না। সেটা প্রসিকিউশন কি করেছে সেটা বলতে পারবেন যিনি সরকারি পিপি যিনি আছেন, উনি ওটা বলতে পারবেন। হ্যাঁ, ওনার যে বাড়ির অ্যাড্রেস আছে সেটার ভেতরে ওনাকে সীমাবদ্ধতায় থাকতে হবে, সে তাহলে কোর্টের অর্ডার নিতে হবে। অভিষেক কি করছে? আর এবার যে খবরের দিকে নজর রাখবো আমরা ভাষ্যতে, এবার 30 পেলে তার উপর আসন পেলে 1 বছরের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবেন। তৃণমূলকে এমনটাই চ্যালেঞ্জ ছুঁড়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। পাশাপাশি পুলিশকেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি, বিজেপির পক্ষে হাওয়া এরপর শুনানি আসবে, আগে ভাগে হাওয়া মোরগের মতো ঘুরে যান, এমনটাই বলছেন সুকান্ত মজুমদার। এবং তার পাশাপাশি তিনি যেমনটা বলেছেন পুলিশকে হুঁশিয়ারি দিয়ে, পুলিশ অ্যাকশন না নিলে রিঅ্যাকশন নিন, দলীয় কর্মীদের নিদান দিয়েছেন এমন ভাষাতেই বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। অর্থাৎ বোঝাই যাচ্ছে ভাষ্যতেই যে একদিকে তৃণমূল কংগ্রেসকে তিনি চ্যালেঞ্জ করছেন যে 1 বছরের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবেন, অন্যদিকে কিন্তু তিনি পুলিশকেও হুঁশিয়ারি দিচ্ছেন যে পুলিশ যদি অ্যাকশন না নেয় তাহলে তাদের বিরুদ্ধে রিঅ্যাকশন নিন। বিজেপির রাজ্য সভাপতি বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। যারা যত খাচ্ছে খেতে দিন, পায়ে দড়ি বেঁধে উল্টো করে টাঙাবো আর বমি করাবো সমস্ত জনগণের টাকা। আর পুলিশ প্রশাসনকে বলবো, দাদা আপনারা তো সবার আগে হাওয়া বোঝেন, হাওয়াটা বুঝুন, বুঝে ঠিক মতো মুরগির মতো হাওয়া মোড়ের মতো ঘুরে যান। হাওয়া এখন বিজেপির হাওয়া, এরপরে বিজেপির সুনামি আসছে। 30টা পার করে দিন, আর 1 বছরের মধ্যে আমরা সরকার তৈরি করব, নবান্নতে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে। তাই বিজেপির পার্টি অফিসে আক্রমণ হচ্ছে আমি শুনছি। কি হয়েছে কতলপুরে? হয়েছে তো? পুলিশকে বলছি ব্যবস্থা নিন, যদি ব্যবস্থা না নেন তাহলে কিন্তু বিজেপি ব্যবস্থা নেবে, আর বিজেপি যদি ব্যবস্থা নেয় তাহলে কিন্তু বিপদ আছে। পুলিশ যদি অ্যাকশন না নেয় আপনারা রিঅ্যাকশন দেবেন, তো মুখ্যমন্ত্রীকে রিঅ্যাকশন দেখাতে হবে, তো রিঅ্যাকশন দেখান। আপনাদের সামনে তুলে ধরলাম বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসকে যেরকম চ্যালেঞ্জ ছুড়লেন, পাশাপাশি পুলিশকেও হুঁশিয়ারি দিলেন তিনি। একদমই ভাষ্যতে আমরা কিন্তু দেখেছি এর আগে দিলীপ ঘোষ অর্থাৎ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী, তার মুখে তিনি একাধিকবার তৃণমূল কংগ্রেসকে যেমন নিশানা করেছেন তার পাশাপাশি পুলিশকেও করেছেন নিশানা, এবং এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় সেই একই সুর। ফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, আমরা কথা বলবো তার সঙ্গে। তন্ময়বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। তন্ময়বাবু, এবার সুকান্ত মজুমদার তিনি তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন এ বিষয়ে। তিনি বলেছেন এবার 30-এর উপর আসন পেলে 1 বছরের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবেন। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব এই বিষয়ে। 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। 30-এর উপর আসন পাবে বিজেপি, শূন্যটা বাদ দিয়ে 3 হবে। তো বিজেপি বুঝতে পারছে না গোটা দেশে নরেন্দ্র মোদীর কোনো ম্যাজিক কাজ করছে না, গোটা দেশ বিজেপির শাসনে অতিষ্ঠ। মূল্যবৃদ্ধি, ইলেকটোরাল বন্ড, PM কেয়ার, 15 লক্ষ টাকা, নোটবন্দি, এই সব কিছু মিলে, বিশেষ করে করোনা কালে কোভিশিল্ডের বিজ্ঞাপনে নরেন্দ্র মোদীর ছবি এবং সেই কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়ায় কোটি কোটি মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা, মস্তিষ্কে রক্তক্ষরণের সম্ভাবনা নরেন্দ্র মোদীকে বাজার থেকে হাওয়া করে দিয়েছে। বিজেপির কর্মীদের চাঙা করার জন্য উনি 30 কেন, উনি 42ই বলুন। আর পশ্চিমবাংলার মানুষ 30 না 3
নাকি 3 বাদ দিয়ে 0 সেটা ঠিক করবেন। 2, যদি ধরে নেওয়া যায় 30টা আসন পেল, যা পাবে না, অসম্ভব, অবাস্তব, কষ্ট কল্পনা ছাড়া আর কিছু না, তাহলেও 1 বছরের ভিতর বিজেপির মুখ্যমন্ত্রী মানে তৃণমূল দল ভেঙে বিজেপিতে যাবে, এই তো বলতে চাইছেন। আমরাও তো তাই বলছি যে আসলে তৃণমূল আর বিজেপি একে অপরের পরিপূরক। সেটা সুকান্ত মজুমদার বললেন যে তৃণমূল থেকে 100 MLA 150 MLA তারা বিজেপিতে চলে আসবেন এবং বিজেপির মুখ্যমন্ত্রী হবেন। তার মানে মুখ্যমন্ত্রী হওয়াটা ব্যাপার, দল নীতি আদর্শ ব্যাপার না। এই মুহূর্তে তো বিজেপির 3 জন MLA তারা তৃণমূলের প্রার্থী হিসাবে লোকসভায় লড়ছেন। রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, রানাঘাটের মুকুটমণি অধিকারী, বনগাঁর বিশ্বজিৎ দাস। বিজেপি কি তাদের বহিষ্কার করেছে? বিজেপি কি তাদের নির্দেশ দিয়েছে বিধায়ক পদ ত্যাগ করতে? দেয়নি, কারণ হেরে গেলেও যাতে বিজেপির বিধায়ক থাকে। রাজনীতিকে এই নিম্ন মানে নামানোর জন্য বিজেপি এবং তৃণমূল সমভাবে দায়ী। বাংলার মানুষ দুটো দলকেই পরাস্ত করবে। ধন্যবাদ আপনাকে তন্ময় বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবার 30-এর উপর আসন পেলে 1 বছরের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবেন, তৃণমূলকে এই ভাষাতেই এবার চ্যালেঞ্জ করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। পাশাপাশি পুলিশকেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি, বিজেপির পক্ষে হাওয়া, এরপর সুনামি আসবে, আগে ভাগে হাওয়া মোরগের মতো ঘুরে যান, পুলিশ অ্যাকশন না নিলে রিয়াকশন দিন, দলীয় কর্মীদের নিদান দিলেন সুকান্ত মজুমদার। অর্থাৎ বোঝাই যাচ্ছে ভাষ্যতে যে একের পর এক বিজেপি নেতৃত্ব তারা কিন্তু একদিকে যেমন তৃণমূল সরকারকে নিশানা করছে, তার পাশাপাশি পুলিশকেও হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি নেতৃত্ব। এর আগেও আমরা শুনেছি দিলীপ ঘোষ অর্থাৎ বর্ধমান দুর্গাপুরের যিনি বিজেপি প্রার্থী, তার মুখে কিন্তু পুলিশের বিরুদ্ধে একাধিক বেফাঁস মন্তব্য শুনেছি। যেমন তিনি একদিকে যেমন প্যান্ট খুলে নেওয়ার কথা বলেছেন, তার পাশাপাশি আরো একাধিক মন্তব্য করেছেন। এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার মুখেও একই সুর। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায়। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। সৌম্যবাবু, যে তৃণমূলকে যে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যেখানে তিনি বলছেন 30-এর উপর আসন পেলে 1 বছরের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবেন, কিভাবে দেখছেন আপনি এই মন্তব্যকে? আপনার প্রাথমিক প্রতিক্রিয়া। দেখুন, বাংলায় একটা কথা আছে, গাছে কাঁঠাল গোপে তেল। এই গাছে কাঁঠাল আর গোপে তেল হচ্ছে আসলে ওনারা এই খেয়ালি পোলাও পাকাচ্ছেন, তাতে একটু ঘি বেশি দিচ্ছেন। আমি জানি না ওনার কোন অঙ্ক দিচ্ছেন। তো অমিত শাহ তো 35টা আসন বলেছিল, এখন আস্তে আস্তে কমতে কমতে 30 এসে গেছে। নির্বাচনের যখন সবকটা ফেজ যখন কমপ্লিট হয়ে যাবে, সেটা 2 সংখ্যায় থাকবে কিনা আমরা বলতে পারছি না। তবে এটা সুকান্ত বাবু কি দিক নির্দেশ করছেন এখানে একনাথ ব্যানার্জি বা এই ধরনের কিছু হবে? মানে যেরকম মহারাষ্ট্রে একনাথ শিন্দে হয়েছে আর কি। তো এখানে কি মানে একনাথ ব্যানার্জি এরকম কোন স্কিমে ওনারা আছেন কিনা বলতে পারবো না। তো বাংলার মানুষ এইসব কথার কোনো গুরুত্ব দেয় বলে আমার মনে হয় না। অনেক ধন্যবাদ সৌম্যবাবু আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায় ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, বিজেপির রাজ্য সভাপতি তিনি যেরকম তৃণমূলকে নিশানা করেছেন যে 1 বছরের মধ্যে, অর্থাৎ এই যে লোকসভা নির্বাচন, এখানে 30-এর উপর আসন পেলে 1 বছরের মধ্যে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে নবান্নে, এমনটাই কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সরাসরি তৃণমূল কংগ্রেসকে। ভাষণে শুধুমাত্র কিন্তু তৃণমূল বা পুলিশকে হুঁশিয়ারি দেওয়াই নয়, তার পাশাপাশি এসএসসি ইস্যুতেও বিস্ফোরক মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। তিনি কি বলেছেন? টাকা দিয়ে পাওয়া চাকরি বাঁচবে না, তৃণমূল নেতাদের কলার ধরে এখনই টাকা আদায় করুন, এমনই মন্তব্য করেছেন সুকান্ত। পাশাপাশি তিনি বলেছেন, একা না পারলে আমাদের ডাকুন, বিজেপি ঝান্ডা ও ডান্ডা নিয়ে টাকা উদ্ধার করবে। ঠিক কি বলেছেন বাঁকুড়ার কতুলপুরের থেকে সুকান্ত মজুমদার, শোনাবো। সুপ্রিম কোর্টে গিয়ে বেঁচেছে, কিন্তু বেশি দিন বাঁচবে না। আবার তৃণমূল কংগ্রেসের যারা এখানেও আছেন, চাকরি টাকা দিয়ে পেয়েছেন, এটাই সুযোগ। এই লোকসভা ভোটের পর কিন্তু তৃণমূল কংগ্রেসকে আপনারা পাবেন না, আর নেতাদেরকে পাবেন না। এখনই বাড়ি যান, বাড়ি গিয়ে
যে টাকাটা দিয়ে চাকরিটা ঘুষ দিয়ে পেয়েছিলেন সেই টাকাটা উদ্ধার করুন, কলার ধরে উদ্ধার করুন। আর একা না পারলে সঙ্গে বিজেপিকে নিয়ে যান, বিজেপি ঝান্ডা এবং ডান্ডা নিয়ে গিয়ে টাকা উদ্ধার করে দেন। আর এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শোনাবো। এখন প্রশ্ন হচ্ছে তিনি তার যে কর্মীদের বলছেন ডান্ডা ঝান্ডা নিয়ে এসএসসির জন্য কলার ধরে মারধর করো, কাদের মারবে, কে মারবে, কাকে মারবে? তো তার মানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা আইনের কোনো জায়গা থাকবে না, আইনগত পানিশমেন্ট থাকবে না। শাস্তি তো দেয়, যদি কেউ খারাপ কাজ করে তাকে শাস্তি দেয় ভারতীয় কোর্ট, জনতার হাতে ছেড়ে দেওয়া হয় না। আজকে সুকান্ত বাবুরা সেই কথা বলেই বোঝাচ্ছেন যে আইনে তাদের ভরসা নেই, তারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করার দিকে এগোচ্ছেন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, এক্স স্যান্ডেলে তৃণমূলকে ব্লক করলেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় খোঁচা তৃণমূলের। একেবারে ভাষ্যতে এই ভয়টা পাওয়াই উচিত, ইয়ে ডর হামে আচ্ছা লাগা। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এ ব্যাপারে এবার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা ঠিক কি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়, কি জানা যাচ্ছে? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত কয়েকদিন ধরেই সমস্ত যে তারা ইস্যুগুলোকে সামনে আনছেন, বিশেষ করে সন্দেশখালীর মতো ইস্যুগুলো, সেগুলি শুভেন্দু অধিকারীকে তারা ট্যাগ করছিলেন এবং বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের যে প্রচার কর্মসূচি সেগুলো ট্যাগ করছিলেন। এবং তারপরেই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল কংগ্রেসের যে এক্স হ্যান্ডেল সেটাকে তিনি ব্লক করেছেন। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে যেভাবে ভয় পেয়েছেন শুভেন্দু অধিকারী তা তৃণমূল কংগ্রেসের কাছে ভালোই লাগছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বক্তব্য রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই খোঁচা দেওয়া হয়েছে যে যেভাবে তিনি তৃণমূল কংগ্রেসের উত্থানকে দেখছেন তাতে এই ভয়টা পাওয়া তার উচিত এবং সেই জন্যই তিনি হয়তো ব্লক করেছেন। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মাধ্যম থেকে এটা নিয়েও কিন্তু তারা টুইট করছেন যে যেভাবে বিরোধী দলনেতা তিনি একটি অন্য রাজনৈতিক দলকে নিশ্চয়ই ফলো করবেন, সেখানে তিনি যেভাবে ব্লক করলেন তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। অর্থাৎ গত কয়েকদিন ধরে যেভাবে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গাতে কোথাও তেড়ে যাচ্ছেন, কোথাও বিভিন্ন অসভ্য ভাষায় কথা বলছিলেন, সেইগুলো কিন্তু সমস্তই তারা তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া থেকে তাকে ট্যাগ করেছিলেন। তারপরেই কিন্তু এই ব্যবস্থা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। একদমই ধন্যবাদ তোমায়। আমরা দেবজ্যোতি, আমরা কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। অরূপবাবু, এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসকে ব্লক করলেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় আপনারাও পোস্ট করেছেন, কি কি বিষয় আপনারা তুলে ধরেছেন এবং কি বলবেন আপনারা এই বিষয়ে? যে বাংলার মানুষ ওকে ব্লক করবে আগামী 7 তারিখে যখন ভোটের রেজাল্ট বেরোবে, নিজের কাকি তমলুকেও হারবে। তমলুকে দেবাংশু আমাদের তরুণ তরুণের প্রতিনিধি, ওর কাছে ওই বেইমান টিচারকে বাংলার চাকরি শিখতে চেয়েছিল, সে হারবে। কাকি তো নিজের ভাই হারবে। তাই বাংলার মানুষ শুভেন্দুকে ব্লক করবে, সেই আশঙ্কায় আতঙ্কিত শুভেন্দু অধিকারী সন্দেশখালীর আসল চেহারাটা বাংলার মা বোনদের ইচ্ছাকে 2000 টাকার বিনিময়ে গোটা দেশের মানুষের কাছে বেরাস্ত করে দিয়েছে। ওই গদ্দার ওই মির্জাফর শুভেন্দু অধিকারীকে সন্দেশখালীর মানুষ ব্লক করেছে, বসিরহাটের মানুষ ব্লক করেছে, গোটা বাংলা ব্লক করেছে। সেটা বুঝতে পেরেছে বলি যখন কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল, যেই টুইটার হ্যান্ডেল থেকে শুভেন্দু অধিকারীকে খুব স্বাভাবিক কারণে তিনি কোনো কুৎসিত মন্তব্য করেন। এর আগে গতকালকে আপনি দেখেছেন যে উনি একটা হুমকি দিয়েছিলেন যে বিকেলের মধ্যেই সন্দেশখালীতে এমন কিছু করবেন। স্বাভাবিকভাবে সেই ভিডিওগুলো ট্যাগ করা হয়। এটাই মানে বিরোধী দলের নেতা নেত্রী বা নিজের দলের নেতা নেত্রীকে টুইটার শেষ সুযোগটা ট্যাগ করে তাকে বক্তব্যটা জানা উচিত যে আপনি এটা বলেছেন, কেন বলেছেন। উনি মুখে গণতন্ত্রের কথা বলেন, উনি নিজে গণতন্ত্রের প্র্যাকটিস করেন, উনি নিজে ডিক্টেটার, উনি যে দলটা চলেন সেই দলের মাথায় হচ্ছে ডিক্টেটার নরেন্দ্র মোদী। তো খুব স্বাভাবিকভাবে উনি ব্লক করেছেন, কারণ এই প্রশ্নের মুখোমুখি হচ্ছে সাহস। ওনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমারও প্রধানমন্ত্রী, তিনি দেশের, তিনি নিজে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন না, তিনি মন কি বাদ করার ওয়ান সাইড কথা। তো সেখানে শুভেন্দু অধিকারী কি করে উল্টো দিকের কথা শুনবে? এই খুব স্বাভাবিকভাবে গণতান্ত্রিক প্রসেসকে ব্লক করেছে। এই ব্লক করে একটা জিনিস নিজেদেরকে যে ভয় পাচ্ছে তৃণমূল করতে
তৃণমূল কংগ্রেস অফিসার টুইটার হ্যান্ডেল থেকে যে প্রশ্ন যে ঘটনার ব্যাখ্যা শুভেন্দু অধিকারীর কাছে চাওয়া হয়, সেই ব্যাখ্যা কিন্তু উত্তর কোনটাই শুভেন্দু অধিকারীর কাছে নেই। তার জন্য ব্লক করেছে বাংলার মানুষ চাকরিকে উঠে এবং ওর দলকে ব্লক করে প্রমাণ করে দেবে বাংলা মমতাদির সাথে ছিল, দেশ ইন্ডিয়ার সাথে আছে এবং আগামীতেও থাকবে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আরো এখনকার মতো এই পর্যন্তই। দেখে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।